আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনার্স চতুর্থ বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাই সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমি মনিমুল হক, অধ্যাপক উদ্ভিদ বিজ্ঞান, সরকারি সাদত কলেজ, টাঙ্গাইল। তোমাদের সাথে আমি আজকে আণবিক জীববিজ্ঞান ও বায়ো ইনফরমেটিক্স, মলিকুলার বায়োলজি অ্যান্ড বায়ো ইনফরমেটিক্স এই পেপারটা নিয়ে আলোচনা করব। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তো তোমাদের আজকে এই পেপারের একদম প্রথম অংশ আলোচনা শুরু করব, ইন্ট্রোডাকশন বা ভূমিকা। এই চ্যাপ্টারটা নিয়ে আজকে আলোচনা শুরু করব আমি। সিলেবাস অনুযায়ী এই চ্যাপ্টারে তোমাদের আছে হলো হিস্ট্রিক্যাল ডেভেলপমেন্ট, ম্যাক্রোমলিকুলস অ্যান্ড স্টোরোবায়োলজিক্যাল ইনফরমেশন, দি বেসিস অফ হেরিডিটি, সেন্ট্রাল ডগমা। তো যাই হোক, ওয়ালাইকুম আসসালাম। আমি আজকে তোমাদের এই চ্যাপ্টারগুলি নিয়ে, এই চ্যাপ্টারের এই টপিকগুলির সূচনামূলক আজকে আলোচনা শুরু করব তোমাদের। এই চ্যাপ্টারে প্রথমেই আমরা আলোচনায় যদি যাই, সূচনায় প্রথমেই আমরা জানি যে আধুনিক জীববিজ্ঞানের এই নবতর সংযোজন হচ্ছে মলিকুলার বায়োলজি বা আণবিক জীববিজ্ঞান। আর এটার মূল অগ্রগতি হচ্ছে জিনতাত্ত্বিক ধারণার উপর, অর্থাৎ জিনের। হ্যাঁ, আমি আল্লাহর রহমতে ভালো আছি, আশা করি তোমরা সবাইও ভালো আছো। তো এইটার প্রথম দিকে এই শাখাটা তথা মলিকুলার বায়োলজি বা আণবিক জীববিজ্ঞান, এই শাখাটা জিনতত্ত্ব এবং কোষ বিজ্ঞানের সমন্বয়ে শুরু হয়েছিল। এরপরে 1950 এবং 1960-এর দশকে এই মলিকুলার জেনেটিক্স বা বাংলায় যাকে বলে আণবিক বংশগতিবিদ্যা বা আণবিক কৌলি বিজ্ঞান নামে একটা স্বতন্ত্র শাখা হিসাবে প্রকাশিত হয়। এরপরে 1970-এর দশকে এসে সামগ্রিকভাবে জীবনকে ব্যাখ্যা করার জন্য একটা নতুন এবং স্বয়ংসম্পূর্ণ বিষয় হিসেবে আণবিক জীববিজ্ঞান বা মলিকুলার বায়োলজি নামে আত্মপ্রকাশ করে। আর বর্তমানে আণবিক জীববিজ্ঞানের যতই সমৃদ্ধি ঘটছে, আমরা জানি যে জীব তথা জীবনের বিশ্লেষণ ততই প্রসারিত হচ্ছে এবং গবেষণার ফলে জীবের সূক্ষ্ম জীব তথ্যাণু অর্থাৎ জীবের যে তথ্যসমূহ সেটা উন্মোচিত হচ্ছে এই আণবিক জীববিজ্ঞানের প্রসারের ফলে। আমরা আরো জানি মার্কিন বিজ্ঞানী জেমস ডি ওয়াটসন এবং ইংরেজ বংশোদ্ভূত মার্কিন বিজ্ঞানী ফ্রান্সিস ক্রিক, তোমরাও নিশ্চয় জানো, 1953 সালে যেটা ডিএনএ অণুর ভৌত রাসায়নিক গঠন প্রকৃতির মডেল আবিষ্কার করেন। ওয়ালাইকুম আসসালাম। আর এই ওয়াটসন এবং ক্রিক ডিএনএ অণুর এই গঠন এর মডেল, ভৌত গঠন মডেল প্রস্তাবের সময় উইলকিন্স এবং ফ্রাঙ্কলিন নামক দুইজন বিজ্ঞানীর এক্স রে ডিফ্র্যাকশন চিত্রের সাহায্যে তারা এই মডেলটা ব্যাখ্যা করে। অর্থাৎ উইলকিন্স এবং ফ্রাঙ্কলিন এই দুইজন বিজ্ঞানী প্রথম ডিএনএর গঠনের এক্স রে ডিফ্র্যাকশন পদ্ধতি উদ্ভাবন করেন। সেই পদ্ধতি ব্যবহার করেই ওয়াটসন এবং ক্রিক 1953 সালে ডিএনএর, তোমরা জানো,
ডবল হেলিক্স বা দ্বিসূত্রক মডেল প্রস্তাব করেন। আণবিক জীববিজ্ঞান আবার বিভিন্ন বিজ্ঞানের সাথে যাত্রা শুরু করলেও বর্তমানে এটা প্রধানত আধুনিক জৈব রসায়ন, প্রাণ রসায়ন এবং জৈব পদার্থ বিজ্ঞান, জিনতত্ত্ব, অণুজীব বিজ্ঞানের সংমিশ্রণে সমৃদ্ধ। অর্থাৎ এই মলিকুলার বায়োলজি বা আণবিক জীববিজ্ঞান এই শাখাটি আবার কতগুলি গুরুত্বপূর্ণ শাখা, যেমন আমরা বলেছি অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন, বায়োকেমিস্ট্রি বা প্রাণ রসায়ন, ওয়ালাইকুম আসসালাম, অর্গানিক ফিজিক্স বা জৈব পদার্থবিজ্ঞান, জেনেটিক্স তথা জিনতত্ত্ব, অণুজীব বিজ্ঞান তথা মাইক্রোবায়োলজি, এই সকল বিজ্ঞানের সমন্বয়ে সমৃদ্ধ হয়েছে। তাই বর্তমান আণবিক জীববিজ্ঞান একটা স্বতন্ত্র বিজ্ঞান হিসাবে সুপ্রতিষ্ঠিত এবং জীববিজ্ঞানের এক আধুনিক শাখা হিসেবে বিবেচনা করা হচ্ছে। এবার আসি আমরা আণবিক জীববিজ্ঞানের প্রাথমিক কিছু ধারণা সম্পর্কে আলোচনা করলাম। এবার আসি আণবিক জীববিজ্ঞান কাকে বলে, এর সংজ্ঞা কি। 1945 সালে উইলিয়াম এডসবারি মলিকুলার বায়োলজি শব্দটা প্রথম প্রয়োগ করেন। অর্থাৎ মলিকুলার বায়োলজি শব্দটা প্রথম প্রয়োগ করেন হলো বিজ্ঞানী উইলিয়াম এডসবারি 1945 সালে। তিনি কোষের সকল প্রকার বৃহৎ জৈব অণু বলতে যেমন ডিএনএ, আরএনএ, প্রোটিন ইত্যাদি, তাদের ভৌত ও রাসায়নিক গঠন প্রকৃতি এবং এই সম্পর্কিত জ্ঞানকে আণবিক জীববিজ্ঞান হিসাবে, অর্থাৎ প্রাথমিকভাবে আমরা আণবিক জীববিজ্ঞান এর ধারণায় পাই যে 1945 সালে এই আণবিক জীববিজ্ঞান অর্থাৎ ইংরেজি যে প্রতিশব্দ মলিকুলার বায়োলজি, এই শব্দটা প্রথম উইলিয়াম এডসবারি প্রথম প্রয়োগ করেন এবং তিনি ধারণা দেন যে কোষের সকল প্রকার যে বৃহৎ জৈব অণু, যেগুলা বলতে আমরা বুঝি ডিএনএ, আরএনএ, প্রোটিন ইত্যাদি, এবং তাদের ভৌত রাসায়নিক গঠন প্রকৃতি এবং এই সম্পর্কিত জ্ঞান, এটাকে আণবিক জীববিজ্ঞান হিসাবে উনি অভিহিত করেন। ওয়ালাইকুম আসসালাম। তাহলে এইবার আসি এই আলোকে, অর্থাৎ এই উইলিয়াম এডসবারির আণবিক জীববিজ্ঞানের ধারণার আলোকে আমরা যদি এখন এটাকে সংজ্ঞায়িত করি, সংজ্ঞাটা এভাবে হয় যে আধুনিক জীববিজ্ঞানের যে অংশে বংশীয় তথ্য অর্থাৎ জেনেটিক ইনফরমেশন, বংশানুগতিক তথ্যসমূহ বহনকারী বিভিন্ন অণু অর্থাৎ ডিএনএ, আরএনএ, প্রোটিন, তাদের অবস্থান, তাদের আকার, তাদের প্রকৃতি, তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী এবং তাদের ক্রিয়াকর্ম নিয়ে যে গবেষণা সহ সুনির্দিষ্ট সিদ্ধান্ত ইত্যাদি বিষয় উল্লেখ করা হয় তাকেই আণবিক জীববিজ্ঞান বলে। অর্থাৎ আমরা এখন আণবিক জীববিজ্ঞানকে এভাবে সংজ্ঞায়িত করতে পারি যে আণবিক জীববিজ্ঞান হচ্ছে আধুনিক জীববিজ্ঞানের যে অংশে বংশগতীয় তথ্যসমূহ অর্থাৎ জেনেটিক ইনফরমেশন এগুলি বহনকারী যে সকল অণুসমূহ যেমন ডিএনএ, আরএনএ, প্রোটিন, জীবকোষে তাদের অবস্থান, তাদের আকার, তাদের প্রকৃতি, তাদের ভৌত রাসায়নিক ধর্ম, তাদের ক্রিয়াকর্ম, এগুলা নিয়ে গবেষণামূলক আলোচনা পর্যালোচনা করা হয়, সেটাই হলো আণবিক জীববিজ্ঞান তথা মলিকুলার বায়োলজি। এই আণবিক আবার কয়েকটা বিজ্ঞানের সম্পর্ক বিদ্যমান, যেমন আমরা বলতে পারি পদার্থ বিজ্ঞানের সাথে ওই আণবিক জীববিজ্ঞানের সম্পর্ক রয়েছে। উদাহরণ হিসাবে বলা যায় যে নিলস বোর 1932 সালে, যিনি ব্রিটিশ পদার্থবিজ্ঞানী, উনি জীবের ভৌত ধর্মীয় চরিত্রের ব্যাখ্যা করেন। পরে 1943 সালে বিজ্ঞানী ই স্ক্রনডেঞ্জার
জীবনের প্রকৃত রহস্য পদার্থবিজ্ঞানের ভাষায় ব্যাখ্যা প্রদান করেন। আবার জীববিজ্ঞানের সাথে সম্পর্ক রয়েছে এই শাখার, কারণ জীবের ধারাবাহিক লক্ষণার সঞ্চারণ সম্পর্কিত বিষয়াদি অনুসন্ধান করতে গিয়েই আমরা জানি 1966 সালে জিন তত্ত্বের যিনি জনক গ্রেগর জোহান মেন্ডেল, উনি মটরশুঁটি উদ্ভিদের শর্করায়ন এবং বংশগতি সম্পর্কে তার গবেষণার বিবরণ প্রদান করেন, যেটা 1900 সালে স্বীকৃতি লাভ করে। তারপর 1909 সালে জোহানসেন এই যে জীবের বংশগতি ও বৈশিষ্ট্য বহনকারী উপাদান সেগুলাকে জিন হিসাবে আখ্যায়িত করেন, এবং যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী টি.এইচ. মর্গান ফলের মাছি যেটা ড্রসোফিলা মেলানোগেস্টার সেটা নিয়ে গবেষণা করে উনি এই মাছিতে লক্ষ্য করেন যে বৈশিষ্ট্য প্রকাশে নিয়ন্ত্রক জিন সর্বদাই জোড়ায় জোড়া, অর্থাৎ প্রত্যেকটা জীবের প্রতিটি বৈশিষ্ট্য প্রকাশের জন্য এক জোড়া করে জিন থাকে, যেটা বাহক উপাদানগুলো ক্রোমোজোমে সারিবদ্ধভাবে অবস্থান করে। এছাড়া আণবিক জীববিজ্ঞানের সাথে আরেকটা বিজ্ঞান যেটা জৈব রসায়ন, তার সাথেও সম্পর্ক রয়েছে। জৈব রসায়ন বিষয়ক ধারণায় আণবিক জীববিজ্ঞানের সম্পর্ক প্রথম প্রতিষ্ঠা করেন এফ মাইটজার, যিনি জার্মান বিজ্ঞানী। তিনি 1971 সালে মানুষের পুঁজ থেকে প্রথম নিউক্লিক অ্যাসিড আবিষ্কার করেন, তার নাম দেন নিউক্লিন। এরপর আর এল্টম্যান নিউক্লিনকে নিউক্লিক অ্যাসিড নামে নামকরণ করেন এবং সেটাকে আবার দুভাগে বিভক্ত করেন। একটা হলো আমরা জানি যে ডিএনএ, আরেকটা হলো আরএনএ, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড এবং রাইবো। তো এই হলো সংক্ষেপে আণবিক জীববিজ্ঞানের সাথে অন্যান্য বিজ্ঞানের যে সম্পর্ক সেটা সংক্ষিপ্ত ধারণা। এছাড়া চার্ট হিসাবে দেখানো যায় যে আণবিক জীববিজ্ঞানের সাথে অন্যান্য বিজ্ঞানের সম্পর্কের মধ্যে বলা হয় আণবিক ভ্রূণবিদ্যা, আণবিক শারীরবিদ্যা, আণবিক রোগ বিজ্ঞান, আণবিক অণুজীববিদ্যা, আণবিক বংশগতিবিদ্যা, আণবিক কোষবিদ্যা, আণবিক শ্রেণীবিদ্যা, আণবিক ক্রম পরিবর্তন ভ্রূণতত্ত্ববিদ্যা, প্রত্নতত্ত্ববিদ্যা এবং আণবিক ভ্রূণবিজ্ঞান। এটার থেকে বর্তমানে আধুনিকতম আবার শাখা হলো বায়োটেকনোলজি বা জৈব প্রযুক্তি, এবং এই বায়োটেকনোলজি বা জৈব প্রযুক্তির সাথে সম্পর্ক হলো আবার জৈব কৌশল ও খনি বিজ্ঞান, জীব পদার্থ বিজ্ঞান, জৈব রসায়ন বিজ্ঞান, কৃষি ও খাদ্য বিজ্ঞান, জৈব পরিসংখ্যান বিজ্ঞান, মহাকাশ জীববিজ্ঞান, জৈব গণিত বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান। সংক্ষেপে রেখাচিত্রে এভাবে আণবিক জীববিজ্ঞানের সাথে বিজ্ঞানের অন্যান্য শাখার সম্পর্ক দেখানো যায়। এবার আমরা আসি এই চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ অংশ যেটা সিলেবাসে উল্লেখ আছে, হিস্ট্রিক্যাল ডেভেলপমেন্ট অফ মলিকুলার বায়োলজি তথা আণবিক জীববিজ্ঞানের ঐতিহাসিক ক্রমোন্নতি, অর্থাৎ আণবিক জীববিজ্ঞান কিভাবে ক্রমান্বয়ে বর্তমান সময়ে এসে প্রতিষ্ঠা লাভ করেছে ধারাবাহিকভাবে ঐতিহাসিক ইতিহাস। গত 50 থেকে 60 বছরে আণবিক জীববিজ্ঞানের প্রভূত প্রসার লাভ করেছে, অর্থাৎ আণবিক জীববিজ্ঞান অভূতপূর্ব সমৃদ্ধি লাভ করেছে গত 50 থেকে 60 বছরের মধ্যে। এই আণবিক জীববিজ্ঞানের এই প্রসারটাকে আমরা 3টা ধাপে বর্ণনা করতে পারি। প্রথম ধাপ হলো জিন তথা ডিএনএ অণু সংক্রান্ত জ্ঞান আহরণ, যেটা সময়কালটা হলো 1928 থেকে 1951 সাল। 1928 সালে গ্রিফিথ নামক বিজ্ঞানী
কোষের যে বংশগত উপাদান তার রূপান্তর প্রমাণ করেন। এরপরে 1935 সালে স্ট্যানলি নামক বিজ্ঞানী বংশগত উপাদান হিসেবে এবং বিজ্ঞানী এভারি, ম্যাকলিওড এবং ম্যাককার্টি 1944 সালে এই জীবের বংশগত উপাদান সম্পর্কে ধারণা প্রদান করেন এবং তারা প্রমাণ করেন যে রূপান্তরিত উপাদান হিসাবে ডিএনএ বংশধারার মূল উপাদান, যার সপক্ষে 1951 সালে হার্শি এবং চেজ নামক দুজন বিজ্ঞানী জোরালো যুক্তি উপস্থাপন করেন। সেই সময়ে চারগাফ নামক বিজ্ঞানীর গবেষণার মাধ্যমে ডিএনএ অণুর রাসায়নিক গঠন উপাদান সম্পর্কে ধারণা ব্যাখ্যা করেন এবং তিনি দেখান যে ডিএনএ অণুতে সমমোলার যে নাইট্রোজেন বেজ, আমরা জানি 4টা নাইট্রোজেন বেজ, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন, এগুলা বিদ্যমান। অর্থাৎ এখানে পিউরিন এবং পাইরিমিডিন, পিউরিন হলো কোনগুলা? অ্যাডেনিন এবং গুয়ানিন হলো পিউরিন, আর সাইটোসিন এবং থাইমিন হলো পাইরিমিডিন। এই দুইটার যোগফল সমান হবে, অর্থাৎ পিউরিন এবং পাইরিমিডিনের অনুপাত হলো 1:1। পরবর্তীতে 1951 সালে স্যাঙ্গার নামক বিজ্ঞানী প্রোটিন তথা ডিএনএর করেন এবং একই সময়ে আমরা এর আগে সূচনা লগ্নে বলেছিলাম যে দুজন বিজ্ঞানী উইলকিন্স এবং ফ্রাঙ্কলিন তারা যৌথভাবে এক্স-রে ডিফ্রাকশন প্রক্রিয়ায় ডিএনএর যে প্রতিচ্ছবি প্রকাশ করেন, সেটাই পরবর্তীতে ওয়াটসন এবং ক্রিক, তার আলোকেই ওয়াটসন এবং ক্রিক ডিএনএর গঠন বর্ণনা করতে সক্ষম হন। তো সংক্ষেপে এইটুকু হলো আণবিক জীববিজ্ঞানের ঐতিহাসিক ক্রমোন্নতির প্রথম ধাপ, যেটাকে আমরা শিরোনাম হিসাবে বলা হচ্ছে যে জিন তথা ডিএনএ অণু সংক্রান্ত জ্ঞান আহরণ। তাহলে আণবিক জীববিজ্ঞানের ঐতিহাসিক ক্রমোন্নতিতে প্রথম ধাপে এই জিন তথা ডিএনএ অণু সংক্রান্ত জ্ঞান আহরণ, যেটা সময়কালটা 1928 থেকে 1951, এই সময়কালে উল্লেখযোগ্য বিজ্ঞানীদের অবদানের মধ্যে আমরা সংক্ষেপে এখানে উল্লেখ করেছি। গ্রিফিথ, যিনি 1928 সালে কোষের বংশগতীয় উপাদানের রূপান্তর প্রমাণ করেন। তারপরে 1935 সালে স্ট্যানলি নামক বিজ্ঞানী জীবের বংশগত উপাদান হিসেবে এবং এভারি নামক বিজ্ঞানী ও ম্যাককার্টি, অর্থাৎ এভারি, ম্যাকলিওড এবং ম্যাককার্টি 1944 সালে এই জীবের বংশগত উপাদান বর্ণনা করেন এবং এই রূপান্তরিত উপাদান হিসাবে তারা প্রমাণ করেন যে ডিএনএ হলো বংশধারার মূল উপাদান, অর্থাৎ জীবের বংশগতীয় বৈশিষ্ট্যের মূল উপাদান, অর্থাৎ এক জীব থেকে অন্য জীবে যে বৈশিষ্ট্যাবলী স্থানান্তরিত হয় এক জীব থেকে তার বংশধরে, তার মূল উপাদান হলো ডিএনএ, যেটার সপক্ষে আবার 1951 সালে হার্শি এবং চেজ তাদের জোরালো যুক্তি উপস্থাপন করেন, যেখানে চারগাফ গবেষণার মাধ্যমে ডিএনএ অণুর রাসায়নিক গঠন উপাদান সম্পর্কে ধারণা প্রদান করা হয়েছে। এবং এই চারগাফ নামক বিজ্ঞানী দেখান যে ডিএনএ অণুতে যে নাইট্রোজেন বেজের দুইটা ভাগ, পিউরিন এবং পাইরিমিডিন, যেখানে আমরা জানি পিউরিন হিসাবে থাকে অ্যাডেনিন এবং গুয়ানিন, পাইরিমিডিন হিসাবে সাইটোসিন এবং থাইমিন, এই দুইটার যোগফল, পিউরিন এবং পাইরিমিডিনের যোগফল সমান, এরা সমমোলার, অর্থাৎ এদের অনুপাত 1:1। এবং 1951 সালে স্যাঙ্গার প্রোটিন তথা ডিএনএর ভৌত রাসায়নিক গঠন আবিষ্কার করেন এবং একই সময়ে 1951 সালে উইলকিন্স এবং ফ্রাঙ্কলিন তারা যৌথভাবে
এক্স রে ডিফ্র্যাকশন প্রক্রিয়ায় ডিএনএর প্রতিচ্ছবি প্রকাশ করেন। যে প্রতিচ্ছবির সহায়তায় ওয়াটসন এবং ক্রিক ডিএনএ গঠন বর্ণনা করতে সমর্থ হন। সংক্ষেপে এই ছিল প্রথম ধাপ। এরপরে আমরা যাই আণবিক জীববিজ্ঞানের ঐতিহাসিক ক্রমোন্নতির দ্বিতীয় ধাপ, যে ধাপটাকে এইভাবে শিরোনাম করা যায় আণবিক জীববিজ্ঞানের অর্থাৎ ডিএনএ এবং জিনের তাত্ত্বিক জ্ঞান সূচনা, যার সময়কালটা 1953 থেকে 1968। এই আণবিক জীববিজ্ঞানের ইতিহাসে সবচেয়ে স্মরণীয় এবং গুরুত্বপূর্ণ সময়টা হলো 1953 সাল। আমরা জানি যে 1953 সালে ইংরেজ বিজ্ঞানী ফ্রান্সিস ক্রিক এবং আমেরিকান বিজ্ঞানী জেমস ওয়াটসন তারা যৌথভাবে উইলকিন্স এবং ফ্রাঙ্কলিন এর এক্স রে ডিফ্র্যাকশন এর সহায়তায় ডিএনএর গঠন বর্ণনা করেন, যার জন্য এই আণবিক জীববিজ্ঞানের ইতিহাসে এই সময়টা অত্যন্ত এখানে এই যে তোমাদের যে প্রশ্নটা পিউরিন এবং পাইরিমিডিন মোলার এদের অনুপাত 1:1, আমরা জানি যে ডিএনএর গঠন রাসায়নিক উপাদান কি? একটা হলো অজৈব ফসফেট, আরেকটা হলো পেন্টোজ শর্করা অর্থাৎ ডিঅক্সিরাইবোজ, আরেকটা হলো নাইট্রোজেন বেস, নাইট্রোজেন ঘটিত ক্ষারীয় যৌগ। আমরা জানি নাইট্রোজেন ঘটিত ক্ষারীয় যৌগকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা ভাগকে বলা হয় পিউরিন আর একটা হলো পাইরিমিডিন। পিউরিন হলো ডবল বেনজিন রিং বিশিষ্ট, অ্যাডেনিন এবং গুয়ানিন এরা ডবল বেনজিন রিং বিশিষ্ট। অপরদিকে পাইরিমিডিন বা পিরিমিডিনও বলে অনেক সময়, এইটা হলো একক বেনজিন রিং দ্বারা গঠিত, যার উদাহরণ হলো সাইটোসিন এবং থাইমিন। তো দেখা গেছে ডিএনএ যেহেতু ওয়াটসন ক্রিকের বর্ণনা অনুযায়ী ডবল হেলিক্স দ্বিসূত্রক, এই দ্বিসূত্রক ডিএনএতে অ্যাডেনিন এবং গুয়ানিনের যোগফল সাইটোসিন এবং থাইমিনের যোগফলের সমান। সাইটোসিন এবং থাইমিনের যোগফল অ্যাডেনিন, অর্থাৎ যে কয়টা, মনে করো 5টা অ্যাডেনিন এবং 5টা গুয়ানিন, তাহলে 10টা থাকলে পরে যেহেতু এটা ডবল হেলিক্স দ্বিসূত্রক, তাহলে সাইটোসিনও 5টা থাইমিনও 5টা থাকবে, কারণ অ্যাডেনিন ডবল হাইড্রোজেন বন্ধন দ্বারা থাইমিনের সাথে যুক্ত থাকে, সাইটোসিন 3টা হাইড্রোজেন বন্ধন দ্বারা গুয়ানিনের সাথে যুক্ত থাকে, যার জন্যই বলা হয় যে এখানে পিউরিন এবং পাইরিমিডিন যে মোলার, এটা সমমোলার অর্থাৎ সমান, অর্থাৎ এদের অনুপাত 1:1 সমান সমান। আরেকটা ইসের এই যে সালটা আফসানা মিমি তুমি উল্লেখ 1963 না, 1953 থেকে 1968 এই সময়টা। আচ্ছা, তাহলে এই সময়টা তোমরা 1953 থেকে 1968 হবে। আর নাইট্রোজেন যেটা বলছো, যে নাইট্রোজেন গঠিত কতগুলি যৌগ যেগুলা ক্ষারীয়, তাদেরকে নাইট্রোজেন বেস বলা হয়। এই নাইট্রোজেন বেস আমরা জানি ডিএনএতে হলো 4টা, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। আরএনএ তো 4টা, কিন্তু ওখানে থাইমিন থাকে না, থাকে ইউরাসিন। আচ্ছা, এখন আসি এই যে সময়কালটা 1953 থেকে 1968 সময়কাল, যে সময়কালটার শিরোনাম দেওয়া হয়েছে আণবিক জীববিজ্ঞানের সূচনা, অর্থাৎ ডিএনএ এবং জিন তাত্ত্বিক জ্ঞানের সূচনা, যেটা সময়কালটা হবে 1953 থেকে 1968। এই জীববিজ্ঞানের ইতিহাসে আমরা প্রথমে উল্লেখ করেছি সবচেয়ে স্মরণীয় গুরুত্বপূর্ণ হলো 1953 সাল, কারণ এই সময়ে ডিএনএ আরএনএ সম্পর্কে অধিকতর ধারণা লাভ করা গেছে, যার মধ্যে আমরা বলেছি ওয়াটসন এবং ক্রিক তারা ডিএনএর গঠন মডেল আবিষ্কার করেন এবং
ওয়ালাইকুম আসসালাম। এবং এই কারণে তারা 1962 সালে নোবেল পুরস্কারও পেয়েছিলেন। তারপরে 1968 সালে ক্রিক ডিএনএর প্রোটিনে পরিবর্তনের নীতি, যেটা কে বলা হয় সেন্ট্রাল ডগমা, বাংলায় বলা হয় কেন্দ্রীয় প্রত্যয়। সেন্ট্রাল ডগমাটা কি? তার মতে যখন, কারণ একটা জীবের বিভিন্ন বৈশিষ্ট্য প্রকাশ সরাসরি ডিএনএ করে না। ডিএনএ কে বলা হয়, সাধারণভাবে আমরা বলি যে একটা অফিসের বিগ বস কি করে? তার অধীনস্থ কর্মচারীদের দিয়ে কাজ করায়। আচ্ছা, তাহলে এখন কাজটা কিভাবে করায়? ডিএনএর অধীনস্থ এখানে হলো, সে করে কি, কোষের নিউক্লিয়াসে থাকে, সে এমআরএনএ তৈরি করে, যাকে বলা হয় বার্তাবাহক আরএনএ, মেসেঞ্জার আরএনএ। এমআরএনএ তৈরি করে। সেই এমআরএনএ ডিএনএ থেকে সংবাদ, কোষের জন্য কি করতে হবে এই সংবাদটা নিয়ে সে কোষ থেকে নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে বের হয়ে আসে। সাইটোপ্লাজমে এসে সে রাইবোজোমের সাথে যুক্ত হয়, কারণ রাইবোজোম বলা হয় প্রোটিন তৈরির কারখানা, ফ্যাক্টরি। তো সেখানে সে আরো দুই প্রকার আরএনএ আছে, টিআরএনএ এবং আরআরএনএ। আরআরএনএ রাইবোজোমের সাথে যুক্ত থাকে বলে তাকে আরআরএনএ তথা রাইবোজোমাল আরএনএ বলে। আর টিআরএনএ হলো ট্রান্সফার আরএনএ, যেটা সাইটোপ্লাজমে বিদ্যমান থাকে। তার কাজ হলো প্রোটিনের গাঠনিক উপাদান, যেটা হলো অ্যামাইনো অ্যাসিড, সাইটোপ্লাজমে থাকে। সেই অ্যামাইনো অ্যাসিডগুলোকে সে কি করে? এনে রাইবোজোমাল আরএনএর রাইবোজোমের কাছে হস্তান্তর করে। তখন এই অ্যামাইনো অ্যাসিডগুলোকে সংযুক্ত করে রাইবোজোমে প্রোটিন তৈরি হয়। তারপর প্রোটিন জীবে নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশ করে থাকে। আচ্ছা, তাহলে এখানে এইটাই হলো বলা হচ্ছে সেন্ট্রাল ডগমা, কেন্দ্রীয় ডগমা, যেটা হলো ডিএনএ থেকে প্রথমে এমআরএনএ হবে, যেটাকে বলে ট্রান্সক্রিপশন। ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়, ট্রান্সক্রিপশন। এমআরএনএ দিয়ে রাইবোজোমে সংবাদ পৌঁছে দেয়। তারপর রাইবোজোম সেই সংবাদ আহরণ করে টিআরএনএ আর আরএনএ সহায়তায় অ্যামাইনো অ্যাসিডে যুক্ত করে নির্দিষ্ট প্রোটিন তৈরি করে। এক একটা বৈশিষ্ট্যের জন্য নির্দিষ্ট প্রোটিন দেয়। সেই এমআরএনএ থেকে পরবর্তীতে রাইবোজোম যে প্রোটিন তৈরি করে, ট্রান্সলেশন। এটা হলো একমুখী। ডিএনএ থেকে সংবাদ এমআরএনএ, এমআরএনএ থেকে সংবাদ রাইবোজোমে গিয়ে সেখানে তৈরি হলো প্রোটিন। এটাকেই বলা হয় সেন্ট্রাল ডগমা, কেন্দ্রীয় প্রত্যয়। তবে এর আবার পাওয়া গেছে, সেটা হলো যে আচ্ছা, এবার আসি আমরা সেই কেন্দ্রীয় প্রত্যয় আমরা বলছি কখন ডিস্টার্ব করতেছে কেন? আরএনএ থেকে ডিএনএ তে রূপান্তরিত হতে পারে, যেটা আমরা দেখি এইচআইভি, এইডস রোগের ভাইরাস, তার ক্ষেত্রে। কারণ সেটা সাধারণত মানুষের দেহে আরএনএ থেকে ডিএনএ তে রূপান্তরিত হতে পারে, যেটা ট্রান্সক্রিপ্টেজ নামক এনজাইমের সাহায্যে। যাই হোক, কিন্তু কেন্দ্রীয় প্রত্যয়ের মূল হলো ডিএনএ থেকে এমআরএনএ, এমআরএনএ থেকে প্রোটিন সংশ্লেষণ, যেটা দুইটা ধাপ বলা হয়, একটা ট্রান্সক্রিপশন আর একটা ট্রান্সলেশন। তো সেই কেন্দ্রীয় প্রত্যয় আবিষ্কার করেছিলেন 1958 সালে ক্রিক। পরবর্তীতে 1959 সালে মেসেলসন এবং স্টাহল নামক দুজন বিজ্ঞানী তারা ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ অনুলিপন পদ্ধতি আবিষ্কার করেন। 1959 সালে মেসেলসন এবং স্টাহল ডিএনএ থেকে অনুলিপনের মাধ্যমে কিভাবে ডিএনএ সংখ্যা বৃদ্ধি ঘটে জীবদেহে, সেটা আবিষ্কার করেন। 1961 থেকে 66 সালের মধ্যে
আরএনএর গুরুত্বপূর্ণ প্রকৃত কোষী জীবের আরএনএ আবার আমরা জানি 3 প্রকার, এমআরএনএ, টিআরএনএ আর আরএনএ সেগুলা। এরপরে ডিএনএর কোড এবং জিনের কার্যপদ্ধতি সম্পর্কে অপেরণ নামক মডেল আবিষ্কার করেন। অর্থাৎ জীবে ডিএনএর কার্যপদ্ধতির প্রক্রিয়াটা অপেরণ নামক মডেল সেটা আবিষ্কার করেন। এছাড়া এমআরএনএ, টিআরএনএ এবং ডিএনএ কোড 1961 থেকে 1966 সালের মধ্যে এগুলো আবিষ্কৃত হয়। 1965 সালে আরবার নামক বিজ্ঞানী ডিএনএ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস সম্পর্কে ধারণা প্রদান করেন এবং 1968 সালে খোরানা নামক বিজ্ঞানী কৃত্রিমভাবে গবেষণাগারে কৃত্রিম জিন সৃষ্টি করতে সমর্থ হন। এবং একই সময়ে অর্থাৎ সেই 1968 সালে আবার ব্রিটেন এবং কোহন নামক দুজন বিজ্ঞানী ডিএনএ অণুর অনুক্রম আবিষ্কার করেন। অর্থাৎ ডিএনএ যে গঠনে যে নাইট্রোজেন পর্যায়ক্রমে কিভাবে সজ্জিত হয় যেটাকে বলে ডিএনএ অনুক্রম সেটা আবিষ্কার করেন। সুতরাং দেখা যায় যে এই 1953 থেকে 68 সালের মধ্যে ডিএনএ এবং আরএনএ সম্পর্কে গুরুত্বপূর্ণ অনেক তথ্য আবিষ্কার হয়, যেটা আণবিক জীববিজ্ঞানের ভিত্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো এইটাই হলো আমরা এই যে বললাম যে জীবে ডিএনএ থেকে এমআরএনএ, তারপরে এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, তারপরে প্রোটিন কি করে জীবের বিভিন্ন বৈশিষ্ট্য প্রকাশে ভূমিকা পালন করে থাকে। এখন এই যে ডিএনএ জীবকোষে কিভাবে কাজ করে, ডিএনএর ক্রিয়া কৌশল জীবের, সেটা সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন পদ্ধতি উদ্ভাবন করেন, যেটাকে মডেল বলা হয়। তার মধ্যে প্রথম আবিষ্কৃত মডেলটার নাম হলো অপেরণ। অপেরণ নামক বিজ্ঞানী এই মডেলটা প্রথম আবিষ্কার করেন বলে তার নাম অনুসারে। অর্থাৎ এটা হলো জীব দেহে জিন কি প্রক্রিয়ায় করে তার কার্য নিয়ন্ত্রণ, এটা সম্পর্কে যে মডেল, তার প্রথম আবিষ্কৃত মডেল অপেরণ। এছাড়া আরো পরবর্তীতে প্রকৃত কোষী জীবে আরো অন্যান্য মডেল আবিষ্কৃত হয়েছে, সেটার জন্য আলাদা আছে, ওখানে আমরা ইয়ে করব। আচ্ছা, তাহলে অপেরণটা হলো জীব দেহে জিন যে ক্রিয়া কৌশল, জিনের কার্য নিয়ন্ত্রণ, জিনের কার্য কোথায় ত্বরান্বিত হবে, কোথায় বন্ধ করে দিবে অথবা বাধাগ্রস্ত হবে, এগুলা নিয়ন্ত্রণ করার জন্য যে মডেল, সেটাই হলো অপেরণ মডেল। আচ্ছা, যাই হোক, এই হলো আমাদের দুইটা ধাপ, যেটা আণবিক জীববিজ্ঞানের ঐতিহাসিক ধাপ। এরপরে সর্বশেষ তৃতীয় আরেকটা ধাপ হলো জৈব প্রযুক্তি তথা ডিএনএ অণুর প্রযুক্তিগত জ্ঞান আহরণ, যেটা আধুনিক জীববিজ্ঞানের সবচেয়ে নবতর আধুনিকতম অগ্রগতি, বায়োটেকনোলজি বা জৈব প্রযুক্তি, যার সময়কালটা বলা হয়েছে 1970 থেকে 1977। এই সময়কাল জৈব প্রযুক্তি ডিএনএ জ্ঞান হল। এতে দুজন বিজ্ঞানী টেমিন এবং বাল্টিমোর 1970 সালে প্রথম ডিএনএ পলিমারেজ বা রিভার্স ট্রান্সক্রিপ্টেজ নামক এনজাইম আবিষ্কার করেন, যার মাধ্যমে এই জৈব প্রযুক্তি অধ্যায়ের সূচনা হয়ে থাকে। তারপরে 1972 সালে বার্গস নামক বিজ্ঞানী জিনোম থেকে জিন স্থানান্তর কৌশল আবিষ্কার করেন। আমরা জিনোম বলতে কি বুঝি? একটা জীবকোষে যে জিন সেট থাকে, আমরা জানি এক একটা বৈশিষ্ট্যের জন্য এক একটা জিন দায়ী। এখন পর্যন্ত বিজ্ঞানীদের ধারণা
অনুযায়ী মানুষের বিভিন্ন বৈশিষ্ট্য প্রকাশের জন্য প্রায় 1 লক্ষ জিন দায়ী, এবং এক একটা বৈশিষ্ট্যের জন্য আবার কিন্তু এক ধরনের এক জোড়া জিন থাকে। তো এই যে জীব দেহে সকল বৈশিষ্ট্যের জিনকে একত্রে বলা হয় জিনোম। এই জিনোম থেকে জিন স্থানান্তর আবিষ্কার করেন 1972 সালে বার্গস নামক বিজ্ঞানী। এর মাধ্যমে উদ্ভাবন করেন রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বা রিকম্বিনেন্ট ডিএনএ। তারপরে কোহেন এবং নামক বিজ্ঞানী ডিএনএ ঘটান ডিএনএ অনুক্রম নির্ণয়ের একাধিক পদ্ধতি আবিষ্কার করেন। অর্থাৎ এক একটা জীবে এক একটা জিন তথা তার যে রাসায়নিক গঠন ডিএনএ এর নাইট্রোজেন বেসগুলার সজ্জারীতি এক এক রকম। তাহলে এই যে বিভিন্ন জীবে বিভিন্ন জিনের তথা তার যে রাসায়নিক উপাদান ডিএনএর মধ্যে নাইট্রোজেন বেসগুলি সাজা থাকে হয় ডিএনএ অনুক্রম। এই ডিএনএ অনুক্রমের বিভিন্ন পদ্ধতি এই বিজ্ঞানীরা অর্থাৎ 1977 সালে বিজ্ঞানী মোহাম্মদ